আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের থেকে আমরা গ্রাফিক ডিজাইনের ফুল ক্লাসগুলো শুরু করব এবং এই ক্ষেত্রে আমি আমার প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমরা প্রজেক্ট ওয়াইজ কিভাবে কাজ করতে পারি। তো ডিজাইন শুরু করার আগে এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা ডিজাইন যে ক্যাটাগরিতে করি না কেন, এটা হতে পারে লোগো ডিজাইন, হতে পারে প্যাকেজিং ডিজাইন, হতে পারে ব্যানার ডিজাইন। তো ডিজাইন আমরা যেটাই করি না কেন আমাদের ডিজাইনের মাধ্যম কিন্তু একই। অর্থাৎ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে ডিজাইন করি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসের মাধ্যমে আমরা ডিজাইন করি। ফলে আমরা কি ডিজাইন করতেছি এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনাকে ডিজাইনারের যে টুল আছে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে আপনি যত ভালো মাস্টার করতে পারবেন আপনি তত ভালো ডিজাইনার হতে পারবেন। কারণ ডিজাইনের কোনো স্পেসিফিক আলাদা কোনো নিয়ম থাকে না যে আমার লোগো ডিজাইন করতে গেলে এইভাবেই করতে হবে বা ব্যানার ডিজাইন করতে গেলে এইভাবেই করতে হবে। প্রত্যেকটা ডিজাইনের কিছু প্রিন্সিপাল থাকে যে লোগোটা এইটা রিপ্রেজেন্ট করবে, ব্যানারটা এটা রিপ্রেজেন্ট করবে, সেটা আলাদা। কিন্তু ডিজাইনটা আমাদের হুবহু সবকিছু একইভাবেই করতে হবে, একই সফটওয়্যার দিয়ে একই টুলসের মাধ্যমে কিন্তু করতে হবে। তো এখান থেকে দেখেন, এটা হচ্ছে একটা ব্রিফ, একটা অর্ডার আমি পাইছি, এটা আমার লোগো ডিজাইন গিগে প্লেস হয়েছে। তো এখানে আমি এই ডিজাইনটা এখন আপনাদের জন্য তৈরি করব। তো এখানে ক্লায়েন্ট যেটা বলতেছে সেটা হচ্ছে যে তার সাথে আমার আগে চ্যাট হয়েছে, তো সে বলতেছে যে আই এম লুকিং ফর এ লোগো ফর মাই মর্টেজ টিম, নেম ভাইকিং মর্টেজ গ্রুপ, আই লাইক দ্য সার্কুলার লোগোজ অন ইউর এক্সাম্পল পেজ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনি যে গিগটা দিচ্ছেন এই গিগটাই মূলত ডিফাইন করে যে আপনি কি ধরনের অর্ডার পাবেন। অর্থাৎ যে কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছে মেসেজ করতেছে সে কিন্তু আপনার এই গিগের উপরে ডিপেন্ড করে মেসেজ করতেছে। অর্থাৎ আপনার গিগের ইমেজটা, গিগের ডিজাইনগুলো যত সুন্দর হবে সে আপনাকে সেই পরিমাণ অর্ডার আপনি পাবেন। তো দেখেন আমার এখানে মূলত আমি কিছু সার্কুলার লোগো ডিজাইন করছি এই গিগটার জন্য। তো সেইখানে আমাকে কি বলতেছে দেখেন, সে বলতেছে যে এই যে and would like to look at some similar options. I like the circular logos on your example page. তার মানে সে কিন্তু আমার সার্কুলার লোগোটাকে পছন্দ করছে, সেই জন্য সে আমার কাছ থেকে এই কাজটা করতে চাচ্ছে। তো সে এখানে একটা স্কেচ করছে, আমি অত ডিটেলস এখন যাচ্ছি না। তো স্কেচ হচ্ছে এইটা, সে এরকম একটা লোগো চাচ্ছে। এখান থেকে সেই অপশনগুলো সে আমাকে পাঠাইছে এই স্কেচটা এবং কিছু এক্সাম্পল ইমেজ পাঠাইছে, যেমন এরকম একটা শিল্ড তার লাগবে বা শিল্ডের যে এখানে যে আপনারা টেক্সচারটা দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে শিল্ডের টেক্সচার। তারপর এখান থেকে কিছু সিম্বল আছে, সেই সিম্বলগুলো সে আমাকে পাঠাইছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা শুধু টুলসের ব্যবহার যদি জানি আমরা কিন্তু যে কোনো ডিজাইন করতে পারবো। এখন এটা যে আমি ডিজাইন করতেছি এটা যে একটা লোগোই হইতে হবে এমন কোনো কথা নেই। সে এটাকে লোগো হিসেবে ইউজ করতে পারে, সে এটাকে বিভিন্ন ডিজাইন এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারে, সে এটাকে টি শার্টে প্রিন্ট করতে পারে, তার যা খুশি সে করতে পারে। বাট যদি আমরা টুলসের কাজ জানি তাহলে কিন্তু আমরা সহজে এটা করতে পারবো। তো যখন আমরা এটা ডিজাইন করবো এখান থেকে এক্সাম্পলগুলো দেখেন, সে কিছু শিল্ডের এক্সাম্পল পাঠাইছে, কিছু আইকন পাঠাইছে, এটা হচ্ছে তার সেই লোগোটা। আর এখানে একটা ফন্টের স্টাইল পাঠাইছে যে এই টাইপের যে ফন্ট। তো এখানে এটা হচ্ছে এই ডিজাইনটা সম্পূর্ণ ভাইকিং থিমের উপর হবে, এই যে ভাইকিং মর্টেজ গ্রুপ। তার মানে হচ্ছে ভাইকিং থিমটাকে আমাদেরকে ফলো করতে হবে। তো ভাইকিং থিম কি, আপনারা যদি নর্মালি সার্চ করেন ভাইকিং লিখে তাহলে কিন্তু আপনার ভাইকিং সম্পর্কে ধারণা পাবেন যে ভাইকিংস আর সি সার্ফিং পিপল। এটা আপনারা যারা ভাইকিং সিরিজ টিরিজ দেখছেন আপনারা কিন্তু আরো ভালো বলতে পারবেন যে র্যাগনার লর্ড ব্রুকের যে সিরিজটা ছিল, এগুলো যারা দেখছেন তারা ভাইকিং সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। যারা জানেন না তারাও নর্মালি সার্চ করে নিতে পারেন যে আসলে ভাইকিং কি বা ভাইকিং থিমটা আসলে কি। তত কিছু আমাদের আসলে জানার প্রয়োজন নাই, আমাদের এখানে একটা স্কেচ যেহেতু আছে। এখন দেখেন এই স্কেচটা কিন্তু ক্লায়েন্ট আমাকে পাঠাইছে, এখন স্কেচটা ক্লায়েন্ট পাঠাইছে তার মানে কিন্তু এইটা না যে নর্মালি আমাদেরকে স্কেচ না থাকলে আমরা কাজ করতে পারবো না। নিয়ম হচ্ছে আপনি যখনই কোনো ডিজাইন করতে যাবেন আপনি অবশ্যই একটা স্কেচ কিন্তু নিজে তৈরি করে নেবেন। অর্থাৎ আমার মাথার মধ্যে যদি থাকে যে আমি এইটা ডিজাইন করবো এখন, তাহলে কিন্তু সেই ডিজাইনটা সহজ হয়ে যায়। যেমন আপনার কাছে যদি স্কেচটা থাকে তাহলে আপনি জানেন যে এখন আমার কোন কোন টুল লাগবে এটাকে ডিজাইনে রূপান্তর করতে, আমার কি কি কাজ করতে হবে। বাট যখন আমরা স্কেচ ছাড়া কোনো আইডিয়া ছাড়া ডিজাইন শুরু করি তখন কি হয় যে আমরা আসলে জানি না যে আমরা কি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে একটা খাতা কলম রাখবেন আপনার কাছে, আপনি যেই ডিজাইন করেন না কেন 4টা 5টা এক্সাম্পল আপনি দেখেন, দেখার পরে সেখান থেকে আপনি নর্মালি একটা আইডিয়া জেনারেট করেন বা সেখান থেকে একটা স্কেচ আপনি কিন্তু করে ফেলতে পারেন। তো সেইভাবে কিন্তু আপনি সহজেই ডিজাইনগুলো করতে পারবেন। আচ্ছা, তো আমরা যদি ডিজাইনটা করি, আমরা এই ডিজাইনটা জাস্ট করতেছি আপনাদেরকে টুলসের কিছু ব্যবহার দেখানোর জন্য। তো প্রথমত হচ্ছে এই যে ভাইকিং ফন্ট আছে, এই ফন্টটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করতে পারেন ভাইকিং ফন্ট। ভাইকিং ফন্ট সার্চ করলে আপনারা বিভিন্ন রকমের ভাইকিং ফন্ট পাবেন। তো ক্লায়েন্ট মূলত এই ফন্টটাকে চাইছে, যে ফন্টটা হচ্ছে মূলত তার ডিজাইনের জন্য সে ইউজ করতে চাচ্ছে। এখন এই ফন্টটা সাপোজ আপনার কাছে নাই, অবশ্যই থাকবে না যে কোনো ফন্ট আমরা চাইলেই। তো এই ফন্টটাকে আমরা খুঁজে বের করতে পারি, যেমন এই ফন্টটা এখানে আছে কিন্তু এখান থেকে আমাকে $2.49 দিয়ে কিনতে হবে, যেটা আমি ক্লায়েন্টের জন্য কেন কিনতে যাচ্ছি, যদি আমার প্রয়োজন হয় যে এই ফন্টটা আমি কোথাও পাচ্ছি না
এবং এক্স্যাক্টলি এই ফন্টটাই ক্লায়েন্টের দরকার, সেক্ষেত্রে আমি তাকে বলতে পারি যে এটা তুমি কেনো, কিনে আমাকে পাঠাও, সেটা অন্য বিষয়। বাট আমি যখন পাচ্ছি না তখন আমি জাস্ট একটা স্ক্রিনশট নেব। আমি লাইট শট নামক একটা সফটওয়্যার এখানে ইউজ করতেছি। লাইট শটটা আমরা অনেক ইউজ করব আমাদের প্রত্যেকটা কাজে, যখন স্ক্রিনশট নিব আমি এই সফটওয়্যারটি ইউজ করবো। এটা একটা ফ্রি সফটওয়্যার, ডাউনলোড করে নিলে হয়ে যাবে। আমরা প্রিন্ট স্ক্রিন যদি এখানে প্রেস করি, কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন যে বাটনটা, তাহলে এরকম চলে আসবে। আমরা যে কোনো অংশকে শর্টকাট হিসেবে যে কোনো অংশ কিন্তু স্ক্রিনশট নিতে পারবো। যে কোনো জিনিসকে স্ক্রিনশট নিয়ে সেভ করলে ওটা সেভ হয়ে যাবে। এখান থেকে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এখন আপনি কি করবেন, নর্মাল যখন আপনার কাছে স্ক্রিনশটটা চলে আসছে, আমাকে এই ফন্টটা খুঁজে বের করতে হবে। তো সেক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে myfonts.com। ধরেন আমরা মাই ফন্টস চলে গেলাম। আমরা মাই ফন্টস হচ্ছে ওয়েবসাইট, এইটার আন্ডারে একটা অপশন আছে, সেটা হচ্ছে হোয়াট দ্য ফন্ট। তো হোয়াট দ্য ফন্ট হচ্ছে ফন্ট ফাইন্ডার। আমরা যে কোনো ইমেজ এখানে আপলোড করলে সেই ইমেজটাতে কি ফন্ট ইউজ করা হয়েছে সেটাকে আমরা দেখতে পারবো। তো আমার এখানে যে স্ক্রিনশটটা আছে, আমি স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখেন আইডেন্টিফাই ফন্ট, আমি আইডেন্টিফাই ফন্টে ক্লিক করলে এটা আমাকে মোটামুটি এক্স্যাক্টলি যে সবসময় ওই সেম ফন্টটাই আপনাকে দিতে পারবে তা না, মোটামুটি ওই সিমিলার লুকিং দেখতে কিছু ফন্ট আপনাকে দিবে। যেমন এই ফন্টটা আমার কাছে মোটামুটি সিমিলার লুকিং মনে হচ্ছে, যদি এটা সেম ফন্ট না। তারপর যদি আপনি সেম ফন্টটা পান খুব ভালো কথা, যদি না পান এটাও একটা ভালো ফন্ট, সিমিলার লুকিং ফন্ট। যদি না পান কোনো সমস্যা না, আমরা সিমিলার লুকিং যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে রেউনস্টোন রেগুলার। এই ফন্টটাকে আমরা যদি এখন ডাউনলোড করতে চাই, তাহলে আমরা এখানে সার্চ করতে পারি রেউনস্টোন রেগুলার ফন্ট ফ্রি ডাউনলোড, যেহেতু আমরা এটাকে কিনবো না। তো এখান থেকে অনলাইন ওয়েব ফন্টস, এটা একটা ভালো ওয়েবসাইট। সাধারণত কিছু কিছু ফন্ট আছে যে আপনি পাবেনই না খুঁজে, অর্থাৎ এগুলো খুব পপুলার কোনো কিছু না, ফলে চাইলেই খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনি যেগুলো পাবেন না সেগুলোর সিমিলার ফন্ট নেবেন যেটা পাওয়া যাচ্ছে। সাপোজ আমি এইটা পাচ্ছি না, বাট আমি এইটা পাচ্ছি কোথাও, এটা পাইলাম, তাহলে এটা দিয়ে কাজ করবেন। আচ্ছা, এখান থেকে আমি চাইলে নর্মালি এই ফন্টটাকে ডাউনলোড করতে পারবো। এটা টিপ ফাইল ডাউনলোড করলে এনাফ। টিপ ফাইল হচ্ছে ফন্টের ফাইল। এখান থেকে বলা হচ্ছে ফ্রি ফন্ট, যেহেতু আমরা ইউজ করলে এটাকে অর্থাৎ ক্রেডিট দিতে হবে, এত ঝামেলার দরকার নেই। এটা আসলে নর্মালি কোনো সমস্যা না, যেহেতু আমরা তাকে এডিটেবল ফাইল প্রোভাইড করতেছি না। আর যদি সে বলে যে না আমার ফন্টটা এডিটেবল ফাইল লাগবে, তাহলে আপনি তাকে লিঙ্কটা পাঠিয়ে দিবেন যে তুমি এটাকে এখান থেকে কিনে নাও। ওকে, তো আমার কাছে ফন্ট চলে আসছে। ফন্ট হচ্ছে এটা রেউনস্টোন। এটাকে আমরা কি করব, এখন এই ডিজাইনটাকে আমরা তৈরি করব। তাহলে আমরা সিম্পলি জাস্ট এটাকে একটু অপাসিটি ডাউন করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে লক করে দিচ্ছি। তাহলে এটা মোটামুটি লক হয়ে গেছে, আমি এর উপর থেকে কাজ করতে পারবো। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ইলিপস টুল নিতে হবে। এখানে ইলিপস টুলটা আমি শিফট এবং অল্ট একসাথে প্রেস করতেছি, তার কারণে এটাকে নর্মালি চারিদিক থেকে সমানভাবে বড় হচ্ছে। তো সাপোজ আমি এইখানে রাখলাম। এখন যদি আমি চাই যে আমি এটাকে নর্মালি কপি করে আরেকটা অংশ এখানে দেবো, আমি দিতে পারি। আমি চাইলে এইভাবে প্লেস করতে পারি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমার এই টেক্সটটাকে মাঝখান দিয়ে যাবে, তাহলে অবশ্যই আরেকটা কপি করে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, আরেকটা কপি করে এখানে প্লেস করলাম। এখন এখানে সমস্যা হচ্ছে কি, দেখেন প্রত্যেকটা স্ট্রোক আলাদা আলাদা সাইজ হয়েছে, যদিও সেটাও কোনো সমস্যা না, আমরা ঠিক করতে পারি। বাট এটা যে এক্স্যাক্টলি সেন্টার কিনা আমি জানি না, বা হাত দিয়ে এক্স্যাক্টলি সেন্টার করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা যে কোনো একটা শেপকে সিলেক্ট করে যদি অফসেট পাথ ক্রিয়েট করি, তো অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথের থেকে আমি এখন এখান থেকে বাড়াইতে থাকলে, আমি কিবোর্ডের শিফট প্রেস করতেছি, ফলে এটা 10x10 করে বাড়তেছে। আমি একটুখানি বড় করে দিচ্ছি এটাকে, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে আমি এই যেটা সিলেক্ট আছে, বা এটাকে আমি সিলেক্ট করে আবারও সেম অফসেট পাথ করব। এটা সেম দূরত্বে পেস্ট হবে, অর্থাৎ প্রত্যেকটা সার্কেলে 80 পিক্সেল করে দূরত্বে পেস্ট হয়েছে একটার থেকে আরেকটা। তো আমার কাছে শেপগুলো চলে আসলো। এখন আমি মাঝখানে শেপটাকে সিলেক্ট করব, এখান থেকে টাইপ অনে পাথ অপশনটা নেব, নিয়ে আমি এখানে ক্লিক করব। যে কোনো জায়গায় আমি ক্লিক করতে পারি। করার পর আমার এখানে ক্লায়েন্টের যে টেক্সটটা আছে, টেক্সটটা হচ্ছে এটা যে ভাইকিং মর্টেজ গ্রুপ। আমাকে এটাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, ভাইকিং মর্টেজ গ্রুপের মধ্যে, আচ্ছা আমি এটাকে আপাতত এইভাবে রাখি। দেখেন এটা এরকম দেখা যাচ্ছে। তো আমাকে এটা নর্মালি আমি এখান থেকে সিলেক্ট করে এই পাশে নিয়ে নিয়ে আসবো, তাহলে এটা সেন্টার পজিশন থাকবে, বা আমি এর থেকে সেন্টার অ্যালাইন করে দিব। এখন যেটা হচ্ছে যে আমার এখান থেকে নর্মালি আমার যে টেক্সটটা আছে, ধরেন এখান থেকে শুধুমাত্র ভাইকিংটাকে আমি এক জায়গাতে রাখবো, বা উপরে থাকবে ভাইকিংটা, আর মর্টেজ গ্রুপটা থাকবে নিচে। তো আমি এটাকে পেস্ট করে রাখলাম। এটাকে যেহেতু আমার এখান থেকে নিয়ে আসতে হবে এই পাশে, আমি এই পাশে নিয়ে আসলাম। আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম, যেটা একটু সমস্যা হয়, যে আমার এটা কিন্তু সেন্টার বরাবর, বা এটা কিন্তু আচ্ছা দেখেন এখান থেকে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে আচ্ছা আমি দেখাচ্ছি। ধরেন এরকম অবস্থায় আছে। এখন আপনি যখন সিলেক্ট করতেছেন, তখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার ধরতে অসুবিধা হচ্ছে, এগুলো ছোট ছোট আছে। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ডের অ্যারো কি প্রেস করব, একবার ডান দিকে বাম দিকে বা উপরে নিচে দিলেই
এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আবার চলে আসবে। নর্মালি ডান দিকে বাম দিকে দিচ্ছি যেন পজিশনটা আবার ঠিক থাকে। একবার ডান দিকে নিয়ে আবার বাম দিকে নিয়ে আসলাম, তাহলে যেখানে ছিল সেইখানেই থাকলো। আচ্ছা, এটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে, এটা হচ্ছে সেন্টার পজিশন, সেন্টার পজিশনটাকে আমি এইখানে নিয়ে আসলাম। ওকে, এখন এটাকে আমি আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে এই দিকে ঘুরাই দিলাম। দিয়ে আমার এই যে ভাইকিংটা আছে এটাকে কাট করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন কি হচ্ছে, নর্মালি এটাকে এখানে নিয়ে আসলো। তাহলে আমার মোটামুটি কিন্তু পজিশনটা ঠিক হয়ে গেছে। ভাইকিং লেখাটা উপরে থাকবে, মর্টেজ গ্রুপটা নিচে থাকবে। তো এখানে এটাকে সেন্টার বা সার্কেলের মধ্যে কিন্তু সুন্দরভাবে বসে নাই। তো সেই জন্য অবশ্যই আমাদেরকে এটার বেজ লাইনটাকে চেঞ্জ করতে হবে, যেটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। তো বেজ লাইনকে আমি সেন্টার করে দিয়ে ওকে দিলাম। দেখেন সুন্দরভাবে কিন্তু সার্কেলের মধ্যে বসে গেছে। যেহেতু আমার সাইডে একটু জায়গা আছে, আমি চাইলে কিন্তু এটাকে একটুখানি বড় করে দিতে পারি। ধরো এতটুকু সাইজে দিলাম, তাহলে এটা মোটামুটি সার্কেলের মধ্যে বসে গেল। যেহেতু আমার টেক্সটটা একটু বেশি ওয়াইড বা চওড়া বেশি, সেক্ষেত্রে আমি আমার এই স্ট্রোকটারও একটুখানি সাইজ বড় করে দিতে পারি। এখন দেখেন এখান থেকে মর্টেজ গ্রুপটা কেটে গেছে, বাইরের টেক্সটগুলো দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, কিন্তু এর এর মধ্যে এটা লেখাটা ধরতেছে না। তাহলে আমাদেরকে এই পজিশনটাকে চেঞ্জ করে দিতে হবে। এটাকে আমরা শুরুটাকে একটু বাড়াই দিলাম, এরকম ভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অনেক সময় সোজা হয় না বা বুঝতে পারবেন না যে কোনটা সোজা, সেক্ষেত্রে আমাদের রুলার টুল নিয়ে আসতে হবে। আমরা কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে আপনাদের। আমার এখানে কন্ট্রোল শিফট আর আমি সেটিং করে রাখছি। তো ধরেন এখানে আমি একটা রুলার বসাইলাম, তাহলে আমার দেখতে সুবিধা হবে যে আমার এই টেক্সটটা মোটামুটি কিন্তু অ্যালাইন হচ্ছে কিনা। যেমন আমার এম এর পরে উপরে যেটুকু গ্যাপ আছে, আমি সিমিলার একটা গ্যাপ এখানে রাখলাম। ধরা যায় যে মোটামুটি সোজা অবস্থা বা মাঝখানে বসছে। রুলারটা এখানে আমার লক হয়ে আছে। অনেক সময় আমরা রুলারটা মুভ করা যায়। ফলে আমরা যদি চাই যে এটা মুভ না করুক, এক জায়গা থেকে এক জায়গায় সরে না যাক, সেক্ষেত্রে আমরা লক করে রাখি। লক গাইড করে দিলে এটার মুভ হবে না। আবার যখন কাজ শেষ তখন আনলক গাইড করে দিলে এটা মুভ হবে, বা এটাকে আমরা মুছে দিতে পারবো। ওকে, তাহলে আমাদের ডিজাইনের যে মেইন পার্টটা ছিল টেক্সট এবং সার্কেল, সেটা এক প্রকার হয়ে গেছে। এখন আমাদের এই যে শেপটা ক্লায়েন্ট তৈরি করছে, এইটাকে আমাদের তৈরি করতে হবে। তো এক্ষেত্রে আমরা পেন টুল নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে স্ট্রোক নিলাম 10 পয়েন্ট, নিয়ে আমি নর্মালি এখান থেকে একটা স্ট্রোক দিলাম বা এখান থেকে একটা দাগ দিলাম। আচ্ছা, এটা যা, আচ্ছা যখন দাগটা দিচ্ছি তখন এটা কি হচ্ছে দেখেন, আমি এখান থেকে, এটা কিন্তু কন্টিনিউ হয়ে আছে। ওকে সরি, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু কন্টিনিউ হয়ে আছে। এখন যে কোনো জায়গাতে ক্লিক করলে সেখানে ক্লিক হবে, বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে শেষ হয়ে যাক। তাহলে আমি ইএসসি বাটনটা প্রেস করব বা এসকেপ বাটন প্রেস করব কিবোর্ডে, এটা কেটে যাবে। এখন আর এটা কন্টিনিউ হচ্ছে না। ওকে, আমরা যদি চাই যে এটা দেখেন পুরোপুরি ম্যাচ করে নাই, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু এটাকে ধরে ম্যাচ করতে পারি এইভাবে, যদি প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমরা কি করব, আবার এখান থেকে পেন টুল নেব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। সেই ক্ষেত্রে আমার এই শেপটা তৈরি হয়ে গেল। এবার আমি আবারও পেন টুল নেব, আমি এখান থেকে এখানে ক্লিক করতেছি, মোটামুটি আর কি এরকম জায়গাতে ক্লিক করবো। জানো আমি কিন্তু এটার সাথে ম্যাচ করে দিব না। আমি যদি ম্যাচ করে দিই, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট যখন আর একটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলে যায়, তখন এরকম হয়ে যায়, এটা জয়েন্ট হয়ে যাবে। ওটা আমি জয়েন্ট এখানে করবো না, আমি জাস্ট এখানে রাখলাম, তাহলে এটা জয়েন্ট হইলো না। ওকে, এখন আমি কি করব, এসকেপ চাপলাম, এখান থেকে এইখানে আমরা শিফট প্রেস করলে এটা একদম স্ট্রেট যাবে, অর্থাৎ অ্যাঙ্গেল ওয়াইজ যাবে। আমি শিফট না প্রেস করলে যে কোনো দিকে ঘুরাইতে পারি, বাট শিফট প্রেস করলে শুধুমাত্র বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ঘুরবে। যাই হোক আর কি, আমরা এখান থেকে এটাকে জয়েন করে দিচ্ছি শিফট প্রেস করে। দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা নিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে আমার শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই শেপটা আমার মূলত এর সাথে ম্যাচ করে নাই, এখনো আমাকে ম্যাচটা করাইতে হবে। আচ্ছা, যখন আমরা সার্কেলের মধ্যে কোনো কিছুকে এইভাবে সিলেক্ট করি, তখন সার্কেলটাও কিন্তু সিলেক্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে ডিসিলেক্ট করে দেবো। আমি শিফট প্রেস করে যে কোনো সিলেক্টেড অবজেক্টের উপর ক্লিক করলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। যেমন এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমি একটু জুম করি, এই যে আবার শিফট প্রেস করে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন এটাকে একটু বড় করতে হবে। তাহলে আমার এখান থেকে আমি নর্মালি এইখানে আমি মাউস ধরে বা কার্সার ধরে কিন্তু এটাকে মাউসের হুইলটাকে স্ক্রল করলে এটা ছোট বড় হবে। তো মোটামুটি এতটুকু হইলে হচ্ছে। এই যে কর্নারগুলো একদম স্ট্রেট হয়ে গেছে এখান থেকে, এগুলোকে একটু রাউন্ড করতে পারি আমরা। সেটা হচ্ছে স্ট্রোকের মধ্যে যাবেন, এই যে রাউন্ড ক্যাপটা দিয়ে দিলে দেখেন সুন্দরভাবে রাউন্ড হয়ে গেল। তাহলে আমার যে শেপটা ছিল মাঝখানে, এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তাহলে আমি এটাকে এই যে শেপগুলো আছে এগুলো সব শিফট দিয়ে সিলেক্ট করে একটা গ্রুপ করে দিচ্ছি। তাহলে এইটা এখন একটা অবজেক্টের মতো কাজ করবে। আমি এটাকে সরাইলে একসাথে একটা সরবে। তো ঠিক আছে, আমার মোটামুটি এটা ঠিক আছে এই পর্যন্ত। এখন আমি যেটা করব, আমার এখান থেকে এই যে আইকনগুলো আছে এগুলোকে আমাকে নিতে হবে বা এগুলোকে আমাকে ইউজ করতে হবে। তো যেহেতু আমি বলছিলাম যে এগুলো হচ্ছে ইমেজ, আমরা ইমেজ থেকে নর্মালি ইউজ করতে পারি না, ইমেজটাকে আমার ইলাস্ট্রেট করে নিতে হবে।
তো নর্মাল আমি পেন টুল দিয়ে ইলাস্ট্রেট করতে পারি, অথবা এইগুলো সাধারণত যদি হাই রেজলিউশন হয় সেগুলোকে আমরা ট্রেস করতে পারি। তো ইমেজ ট্রেস হচ্ছে একটা অপশন। ধরেন আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর আমার এখানে ইমেজ ট্রেস একটা প্যানেল চলে আসছে। আমরা যদি ইমেজকে সিলেক্ট করি তাহলে ইমেজ ট্রেস প্যানেলটা আসবে, কোনো শেপকে সিলেক্ট করলে কিন্তু ওইটা আসবে না। তো ইমেজ ট্রেস সিলেক্ট করলাম, করার পরে ইমেজ ট্রেসের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। হাই ফিডেলিটি ফটো আছে, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার। তো যদি আমরা কখনো কোনো কালারফুল কোনো ইমেজকে ট্রেস করতে চাই, সাপোজ আমরা এই ইমেজটাকে, এটা কিন্তু একটা ইমেজ, তো আমি জুম করলে ফেটে যাচ্ছে, তো এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে এটাকে আমাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইমেজ ট্রেস থেকে যে হাই ফিডেলিটি ফটো আছে, দেখেন এটাকে কিন্তু ট্রেস করে দিছে। এখন যখন ট্রেস করে দিছে তখন কিন্তু এটার পিক্সেল হচ্ছে না, একদম সুন্দর শেপ দিয়ে কালার দিয়ে কিন্তু এগুলোকে ট্রেস হয়ে গেছে। তো এটা দেখতে এরকম লাগতেছে, বাট যখন আমরা প্রিন্ট করবো এটা দেখতে রিয়েলিস্টিকই মনে হবে, এবং এটা ইমেজ আকারে থাকলো না, এটা ভেক্টর হয়ে গেছে। আমরা যে কোনো কিছু ট্রেস করলে এক্সপ্যান্ড করতে হয়। তো আমরা এখান থেকে এক্সপ্যান্ড না করে আরেকটা অপশন দেখি, যে আমরা যদি হাই ফিডেলিটি না দিয়ে অন্য কোনো অপশন দিই, যেমন আমরা 6 কালার যদি দেই, তাহলে এই ইমেজটাকে এরা 6টা কালারে ট্রেস করে দিবে, শুধুমাত্র 6টা কালার। দেখেন এরকম দেখা যাচ্ছে। যদি আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেই, এখান থেকে 16 কালার দিয়ে দেই, তাহলে আরেকটু ভালো শেপ আসবে বা আরেকটু কিছু কালার এখানে অ্যাড হবে। তো যদি আমরা এতেও সন্তুষ্ট না হই, আমরা এখানে ইমেজ ট্রেস প্যানেলে ক্লিক করতে পারি। এখান থেকে চাইলে আমরা এই যে দেখেন আমরা 30 কালার পর্যন্ত করতে পারি। আমরা 30 কালার করে দিলাম, এটা এখন এরকম দেখা যাবে নর্মালি, মোটামুটি এরকম হচ্ছে। তো ধরেন এটা যদি আমার না হয়, আমি যদি এতে সন্তুষ্ট না হই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে হাই ফিডেলিটি বা লো ফিডেলিটি কোনো একটা কিছু দিতে হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে কালারফুল ইমেজের জন্য লাগে, আমাদের এখন লাগতেছে না এগুলো। আমরা যে কোনো ইমেজকে দুইটা ভাবে কনভার্ট করতে পারি বা ট্রেস করতে পারি। ফার্স্ট হচ্ছে যে কোনো ইমেজ যদি আমরা সাদা কালো চাই, তাহলে জাস্ট ইমেজ ট্রেস, ডিফল্ট যে ইমেজ ট্রেস আছে ওইটাতে ক্লিক করলেই এটা ট্রেস হয়ে যাচ্ছে। দেখেন এটার উপরে বিভিন্ন ওয়াটারমার্ক আছে, এটা পিক্সেল হয়ে যাচ্ছে, বাট ট্রেস হয়ে গেলে আর কোনো পিক্সেল হবে না, এটা সম্পূর্ণ ভেক্টর ফাইল তৈরি হয়ে গেছে। অথবা আমরা এই ইমেজ ট্রেস না দিয়ে আমরা সিলুয়েটস করতে পারি, সিলুয়েটস দিলেও সেম হবে। তো ইমেজ ট্রেসের ক্ষেত্রে দেখেন এটা একটু ক্লিয়ার আছে বেশি, এটা একটু এটা একটু বেশি মোটা মোটা হয়ে গেছে লাইনগুলো, অর্থাৎ একটু বেশি ডিটেলস চলে আসছে এখানে। তো সেই ক্ষেত্রে ইমেজ ট্রেসটা আমরা নিতে পারি। বাট সমস্যা হচ্ছে যখন সিলুয়েট করি তখন শুধুমাত্র ব্ল্যাক কালার থাকে ইমেজের মধ্যে, বাট ইমেজ ট্রেস করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। আমরা যে কোনো ইমেজকে, আমরা যদি এই ইমেজটাকেও এখন এখান থেকে ইমেজ ট্রেস করি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবে। আমরা চাইলে এখান থেকে এটাকে কম বেশি করে ডিটেলসটাকে কম বেশি করতে পারবো, যদি সেটা এখন জরুরি না। তো যাই হোক, আমরা যদি চাই যে ব্ল্যাক অ্যান্ড ডিটেলসটা বেশি থাকুক, তাহলে আমরা সিলুয়েট দিয়ে করতে পারি। আর এরকম নর্মাল যেরকম আছে ওরকম চাইলে জাস্ট ইমেজ ট্রেস করলেই হবে। এখন যেটা করতে হবে, এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি। তো এক্সপ্যান্ড করলে এটা এখন আর ইমেজ থাকলো না, এটা হয়ে গেল ভেক্টর ফাইল। এখন আমরা এটাকে মনে করেন যে এর থেকে এই ব্ল্যাক অংশটাকে শুধুমাত্র নেব। তো যেহেতু এখানে একটা ওয়াটারমার্ক আছে, আমরা নর্মালি শিফট প্রেস করতে পারি ইরেজার টুলের জন্য। এবার আমি ইরেজার টুল দিয়ে এখান থেকে এটাকে ইরেজ করতে পারি, অথবা আমি যদি অল্ট প্রেস করি কিবোর্ডে, তাহলে এইভাবে বক্স আকারে ইরেজ করতে পারবো। তো দেখেন ওই অংশটা কিন্তু মুছে গেছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র ব্ল্যাক অংশটুকু নেব। তাহলে আমি যদি এখান থেকে সিলেক্ট করি হোয়াইটটা, আমি যখন কোনো কিছু গ্রুপ অবস্থায় আছে তখন ডাবল ক্লিক করলে আমি এই গ্রুপের মধ্যে চলে আসতে পারবো। এখন আমি কিন্তু এই গ্রুপের বাইরে যা কিছু আছে এগুলোকে আর সিলেক্ট করতে পারবো না, কিন্তু এই গ্রুপের মধ্যে শুধুমাত্র কাজ করতে পারবো। তো সেখান থেকে আমি এই হোয়াইটটাকে ধরেন মুছে দিলাম, তাহলে দেখেন এর মধ্যে কিছু কিছু জায়গাতে কিন্তু হোয়াইট থেকে গেছে। তো আমাকে কি করতে হবে, এটাকে ম্যানুয়ালি মুছে দিতে হবে, অথবা আমরা নর্মালি যেহেতু এখানে শুধুমাত্র হোয়াইটটাকে মুছে দিচ্ছি, তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে হোয়াইটটাকে সিলেক্ট করে কিন্তু মুছে দিতে পারি। তাহলে এটা মুছে গেল। আচ্ছা, যখন মুছে গেল তখন আমি এইটাকে নেব, এটাকে আমি কাট করলাম, নিয়ে যেহেতু আমি একটা গ্রুপের মধ্যে আছি, আমি রাইট ক্লিক করতে পারি এক্সিট আইসোলেশন মোড, বা ডাবল ক্লিক করলেই আইসোলেশন মোড এক্সিট হয়ে যাবে। তো এটা একটা থাকলো, এখান থেকে একটা থাকলো হচ্ছে এটা। এখন যেহেতু এটাকে আমরা নর্মালি কাট করে নিয়ে আসছি, এটা কিন্তু সবগুলো পার্ট আলাদা আলাদা আছে। যেমন এটা কিন্তু সবগুলো মিলে একটা গ্রুপ আকারে আছে, আর ভেতরে গেলে দেখবেন যে সবগুলো পার্ট আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা গ্রুপ করতে হবে। তাহলে দুইটা একটা গ্রুপ, দুইটা গ্রুপ হয়ে গেল আলাদা। আচ্ছা, ধরেন আমার কথার কথা আমি এই ইমেজটাকে খুঁজে পাচ্ছি না, বা এই ইমেজটা ক্লায়েন্ট পাঠাইছে, এটা কোথায় আছে কিভাবে আছে আমি জানি না, বা আমাকে বলে নাই, আমাকে ইমেজটা পাঠায় না, আমাকে নাম বলছে। তো সেক্ষেত্রে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি এই ইমেজটার, বা যে কোনো ইমেজ ক্লায়েন্ট পাঠাবে, স্ক্রিনশট নেওয়ার পরে একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে tineye.com, এখানে চলে যাবেন। এখানে যদি আপনি কোনো ইমেজকে আপলোড করেন, তাহলে দেখা যায় যে ওই ইমেজটা কিন্তু ওরা খুঁজে দেয় আমাদের জন্য। দেখেন এটাকে আপলোড করলে এটা কোথায় কোথায় আছে, দেখেন কতগুলো ওয়েবসাইটে এটা আছে, আপনি সহজে চেক করতে পারবেন। বা কোনো একটা লোগো আপনি তৈরি করলেন, এটা কোনো কপি হয়ে যাচ্ছে কিনা, কোনো কারোর সাথে মিলে যাচ্ছে কিনা, এটাও কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারেন। তো আমি এখান থেকে পাইলাম যে এই ইমেজটা এখানে আছে।
শুধু পাইলাম তা না, আমরা এই ইমেজটার নামও জানতে পারলাম, যে এর নাম হচ্ছে ওডিনস রাভেন। ওডিন হচ্ছে গ্রিকদের একটা, ওডিন হচ্ছে ভাইকিংদের একটা গড। ওডিন, থর, আমরা থরের বিভিন্ন মুভি টুভি হয়তো দেখছেন আপনারা। তো ওডিন হচ্ছে একটা গড, গডের রাভেন এটা হচ্ছে তার কাক। রাভেন মানে হচ্ছে কাক। তো এটা হচ্ছে নর্মালি ওডিনস রাভেন সিম্বল। তাহলে আমরা জানতাম না কিন্তু এটা কিসের কি, বাট এখন জেনে গেলাম। তো এইভাবে আর কি আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। তো এখন সে কি বলতেছে আমার এখানে, যে নর্মালি দেখেন সে এখানে বলতেছে যে এইখানে এই পাশটাতে রাভেনটা হবে আর এই পাশটাতে এই সাইকেলটা হবে। এখন আমরা কি করব, প্রথমত হচ্ছে এই দুইটাকে একটু অ্যালাইন করব, যেন এই দুইটা সমান সাইজে হয়। আমি এভাবে অ্যালাইন করে দিচ্ছি, এই যে স্মার্ট গাইড দিয়ে কিন্তু বোঝাচ্ছে যে এটা এখন এখানে মিশে যাচ্ছে। তাহলে এভাবে একটু অ্যালাইন করে নিলাম, নেওয়ার পর আমরা দুইটাকেই সিলেক্ট করব, দুইটাকেই ছোট করব। আমরা যে একটাকে ছোট করে একটা একটা করে, তাহলে দুইটা মিলবে না, হয়তো কোনোটা বড় থেকে যাবে কোনোটা ছোট থেকে যাবে। এই যে আমি এখানে এটাকে দিয়ে দিলাম, সরি, দেওয়ার পরে এটাকে আমি একটু অ্যালাইন করে দিচ্ছি দুইটা। এটা হচ্ছে অ্যালাইন টুলবার। আমরা এটাকে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দিলে কি হবে, এই দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে যাবে। এখন আমি এইটাকে সিলেক্ট করলাম, আর আমি চাচ্ছি যে এই দুইটা মূলত এই সব কিছুর সাথে, বা এই যে সার্কেল আছে সার্কেলের সাথে অ্যালাইন হয়ে যাক, সার্কেলের একদম সেন্টারে চলে আসুক। তাহলে আমরা এইটাকে সিলেক্ট করা অবস্থায় শিফট প্রেস করে এইটাকে সিলেক্ট করব। এখন যদি আমি অ্যালাইন করতে চাই তাহলে কি হবে, দেখেন এটা সরে যাচ্ছে, দুইটাই সরে সরে অন্যদিকে। বা আমি আরেকটু বুঝাই, এখানে থাকলো এটা আর এটাকে এখানে দিলাম, এখন অ্যালাইন করলে কি হচ্ছে দেখেন দুইটা সরে গেল। বাট আমি সেটা চাই না, আমি চাই যে এই যে সার্কেলটা, যেহেতু এটা সবার সাথে অলরেডি সেন্টার করা আছে, এটা যেখানে ছিল ওইখানেই থাক, আমার এই যে সিম্বলগুলো এইগুলোর সাথে এসে অ্যালাইন হয়ে যাক। তাহলে আমরা এখান থেকে এর উপর আরেকবার ক্লিক করব, তাহলে এটা কি অবজেক্ট হয়ে যাবে, যেটা আমরা এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছি। এখন কি অবজেক্ট যখন হয়ে গেছে, এখন অ্যালাইন করলে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে এর সাথে এসে অ্যালাইন হয়ে যাবে। বাট আমরা এটাকে একটু উপরের দিকে দিয়ে দেবো এরকম জায়গাতে। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমার মূল যে ডিজাইনের কাজ ছিল সেটা কিন্তু শেষ। এখানে একটা এক্সট্রা কাজ থেকে গেছে, সেটা হচ্ছে এই যে পিছনে একটা উডেন টেক্সচার আছে, ঠিক আছে? তো এটাকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে বা এটাকে নিয়ে আসতে হবে যে কোনো ভাবে। তো এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সে চাইছিল এইখান থেকে যে একটা শেপ দেখা যাচ্ছে, এরকম একটা শেপ আমার ডিজাইনের মধ্যে অ্যাড করার জন্য। তো সেটা আমরা একটু পরে করতেছি, আগে আমরা একটা উডেন টেক্সচার নিয়ে আসি। আমরা এখানে লিখতে পারি উড প্লাঙ্ক টেক্সচার সিলুয়েট। তাহলে আমরা এই টাইপের বিভিন্ন রকমের সিলুয়েট পেয়ে যাব। তো এটা আপনাকে জানতে হবে যে কি লিখে সার্চ করলে কোনটা আসে। এটা আসলে সব একদম যে আপনি বিগিনার হইলে সবকিছু জানবেন তা না, বাট যখন কাজ করতে থাকবেন তখন মোটামুটি কিন্তু আপনার ধারণা চলে আসবে। তো ধরেন এটা হচ্ছে একটা উডেন টেক্সচার, এটা একটা উডেন টেক্সচার, আমরা যে কোনো একটা টেক্সচার যেটা আমাদের সাথে মোটামুটি যাবে এটাকে আমরা নিতে পারি। এটা আমরা চাইলে ফ্রিপিক থেকে ডাউনলোড করতে পারি, অথবা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিতে পারি। এখন এটা হচ্ছে একটা এলিমেন্ট ডিজাইনের, এটাতে কপিরাইট হয় না সাধারণত, যদি আপনি এইটাকেই সেল না করেন, এটাকে মেন পয়েন্ট হিসেবে সেল না করেন ডিজাইনের। তো এটা আমাদের ডিজাইনের একটা ছোট অংশ হিসেবে থাকবে, সেক্ষেত্রে কপিরাইটের কোনো প্রবলেম নাই, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রেও নাই। তো এটাকে যদি আমরা এখন ট্রেস করি, দেখেন এটা কি হচ্ছে, এটা কিন্তু বেশিরভাগ ডিটেলসটা চলে যাচ্ছে। বাট এটা আমাদের খুব একটা প্রবলেম না, আমরা চাইলে এই যে ইমেজ ট্রেস প্যানেল আছে এখান থেকে কিন্তু আমরা ডিটেলসগুলোকে কম বেশি করতে পারি। তো এতটুকু হইলে আমার জন্য এনাফ। আমি এটাকে কেটে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি এক্সপ্যান্ড করলাম। তো এক্সপ্যান্ড করলে কি হবে, এর মধ্যে হোয়াইট থাকবে স্বাভাবিকভাবে। আমরা ডাবল ক্লিক করলাম, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইটটাকে মুছে দিচ্ছি। তাহলে এটা আমার নর্মালি এখানে চলে আসলো, এরকম একটা শেপ আমি পেয়ে গেলাম। তো আমি এটাকে জাস্ট এইখানে বসাই দিব, এইখানে এই সেন্টার পজিশনে। আচ্ছা, আমি এটাকে এইটার সাথে অ্যালাইন করে সেন্টার করে দিচ্ছি। এখন যেটা হচ্ছে এখানে আমার এই যে দেখেন এই যে শেপটা এই যে বাইরে চলে আসতেছে, বাট আমি সেটা চাই না। আমি চাই এই যে আমার যে স্ট্রোকটা আছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, এই রেড স্ট্রোকের ভিতরে থাকবে শুধুমাত্র, এবং বাইরে থেকে দেখা না যাক। তো সেক্ষেত্রে আমি কি করব, একটু ছোট করে দিই আর একটু, এরকম থাকলো। তো সেই ক্ষেত্রে আমি এই যে রেড স্ট্রোকটা আছে, এখন দেখেন এই কালোটা উপরে রেডটা পিছনে। তো রেডটাকে আমি ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্রিং টু ফ্রন্ট। তাহলে রেড চলে আসলো উপরে, ব্ল্যাক চলে গেল নিচে। এখন আমাকে একটা কাজ করতে হবে, সেটাকে বলা হয় ক্লিপিং মাস্ক করা। তো আমি এটাকে একটা কপি করবো, আগে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এইবার আমি যে দুইটা অবজেক্টকে ক্লিপিং মাস্ক করব, রেড সার্কেল এবং এখান থেকে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে সেইটা, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম। এবার আমরা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। অর্থাৎ ওই যে সার্কেলটা ছিল, সার্কেলটার ভিতরে শুধুমাত্র ওই অংশটা দেখা যাচ্ছে, আর বাইরে আর দেখা যাচ্ছে না। বাট আমরা ডাবল ক্লিক করলে দেখতে পারবো যে এটা কিন্তু এখানে অলরেডি সম্পূর্ণ অংশটাই আছে। তো এটা জাস্ট হাইড হয়ে যাচ্ছে, সার্কেলের বাইরে এটা হাইড হয়ে গেল। এখন যেহেতু আমরা কপি করে রাখছিলাম ওই সার্কেলটা, আমরা কন্ট্রোল এফ দিলে দেখেন, এখন যদি আমি কন্ট্রোল ভি দেই, এটা যে কোনো জায়গাতে পেস্ট হয়ে যেতে পারে। বাট আমি চাচ্ছি যেখানে ছিল ওইখানেই পেস্ট হোক, তাহলে কন্ট্রোল এফ।
ঠিক যে জায়গাতে ছিল সেই জায়গাতে আবার পেস্ট হয়ে গেল। এটা আমাদের জন্য সুবিধা হইলো। তাহলে আমি কালারটা আবার ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন মোটামুটি আমার ডিজাইনটা কিন্তু রেডি, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই যে আমার শেপটা এখানে আমি ইউজ করছি, এই শেপটা এটা কিন্তু আসলে ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু এটা ব্ল্যাকের সাথে মিশে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমাকে এটা ব্রেক করতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি একটা কপি রেখে দিচ্ছি, এটা দিয়ে আর একটা কপি আমি অল্ট প্রেস করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। যে আমি যখন কোনো কিছু ব্রেক করবো আমি এইখানে ব্রেক করব, তাহলে আমার অরিজিনালটা থাকবে। আমি যদি চাই এটাকে, আমি যদি চাই যে এটাকে একটু সাইজ কম বেশি করবো, আমি কিন্তু করতে পারবো, ঠিক আছে? তো সেই হিসাবে তো তখন আমি এইখানে এটাকে নিয়ে আসলাম। এটা যেহেতু স্ট্রোক, যে কোনো স্ট্রোককে আমরা যদি, এটা হচ্ছে ফিল কালার, দেখেন এটা সিলেক্ট করলে ফিল কালার দেখাচ্ছে। আর এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হচ্ছে ফিল কালারের অপোজিট। তো আমরা যদি কোনো কিছুর উপর কোনো ইফেক্ট দিতে চাই, অনেক সময় স্ট্রোকটাকে ফিল কালার করে নিতে হয়। তো আমরা এখন এটাকে ফিল কালার করব, সেই ক্ষেত্রে আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে ক্লিক করব, করে দেখেন ফিল স্ট্রোক দুটো সিলেক্ট আছে, আমরা এটাকে ওকে দিলাম। এখন কি হচ্ছে, এটা কিন্তু আর স্ট্রোক থাকলো না, এটা হয়ে গেল ফিল কালার। ওকে, এখন আমরা এটাকে সিলেক্ট করব, করে আমরা এটাকে চাইলে একটু অ্যালাইন করে নিতে পারি যে এটা সেন্টার পজিশনে আছে কিনা। অ্যাকচুয়ালি দেখেন এটা হচ্ছে সেন্টার পজিশন। ওকে, অনেক সময় দেখতে মনে হয় সেন্টার, আমরা চাইলে একটু ম্যানুয়ালিও অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এর থেকে একটা বড় শেপ তৈরি করে, এর থেকে একটু মোটা কোনো শেপ তৈরি করে সেটাকে আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই, তাহলে কি হবে, এটা দেখতে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা অফসেট পাথ তৈরি করব। আমরা অফসেট পাথ ক্রিয়েট করলে এটা দেখেন 80 পিক্সেল অফসেট পাথের জন্য এরকম দেখা যাচ্ছে। আমি এটাকে কমায় নিয়ে আসবো, কমায় জাস্ট 10 পিক্সেল বা আরো যত কম দেওয়া যায় এরকম একটা পিক্সেল আমি দেব, দিয়ে আমি ওকে দিলাম। দিয়ে অফসেট পাথ করলে কোথাও ক্লিক করবেন না, জাস্ট কাট করবেন, কন্ট্রোল এক্স। এখন আমার এই যে শেপটা আছে, এই যে আমার যে ক্লিপিং মাস্ক করা যে অপশনটা আছে, আমি এইটার উপরে যদি এটাকে পেস্ট করে দেই, এটা সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল এফ দিলে এটা ওটার উপরে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমার এই যে, আচ্ছা এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি, বা গ্রুপ করার দরকার নেই, আমি ইউনাইট করে দিলাম। তাহলে ইউনাইট করে দিলে দেখেন এখানে অনেকগুলা শেপ আছে, এই যে আলাদা আলাদা শেপ যেগুলো আমরা তৈরি করছিলাম, বাট ইউনাইট করে দিলে সবগুলো মিলে একটা শেপ হয়ে গেল। এখন যেটা হচ্ছে, এইখানে এইটা আর এইটা, এটা কিন্তু উপরে আছে, বাট আমার সে অরিজিনাল কালো শেপটা দেখা যাচ্ছে না। তার কারণ কি, এইটা আমরা পরে ক্রিয়েট করছি তো এটা উপরে চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমি এইটা এবং এই ক্লিপিং মাস্ক দুইটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তাহলে দেখেন আমার যে অরিজিনাল শেপটা ছিল সেটাও এখন দেখা যাচ্ছে। এখন যদি এই লালটাকে আমি এখান থেকে সাদা করে দেই, তাহলে কি হচ্ছে যে আমার ওই যে লোগোটা সেটা কিন্তু আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যেমন এখান থেকে যেরকম বোঝা যাচ্ছিল না, সেই সমস্যা হচ্ছে না, এটা এরকম বোঝা যাচ্ছে। আমরা চাইলে এটাকে আরো একটু বড় করে দিতে পারি যদি প্রয়োজন মনে করি, এরকম হয়ে যাবে, দরকার নাই। তো এখন যেটা হচ্ছে, আমার ডিজাইনটা রেডি, ডিজাইনের আর কোনো কাজ বাকি নেই। কিন্তু দেখেন এখানে একটা প্রবলেম হয়ে গেছে, যে আমার এই ডিজাইনের মধ্যে শুধু এইখানে একটা হোয়াইট কালার আছে, আর কিন্তু কোথাও কোনো হোয়াইট কালার নাই। আচ্ছা, এখান থেকে দেখেন ব্ল্যাক কিন্তু আমার কাছে দুইটা কালার হয়ে গেছে, ঠিক আছে? তো এটার সমস্যাটা সমাধান করার জন্য নর্মালি আপনারা এখান থেকে সোয়াস প্যানেলে যে এই যে ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটাকে ডাবল ক্লিক করবেন, একটা প্যানেল ওপেন হবে। এখান থেকে আমি নর্মালি এটাকে 0 0 করে দেবো, 6টা জিরো, 6টা জিরো করে দিলে এটা একটা নির্দিষ্ট ব্ল্যাক হয়ে যাবে, যেটা হচ্ছে একদম 100% ব্ল্যাক। এখন আমি এটাকে সিলেক্ট করব। আমি যদি এখান থেকে ব্ল্যাকে ক্লিক করি, এটা কিন্তু ফিল কালারটা উপরে আছে, ফলে এটা ফিল কালার হয়ে যাবে বা ব্ল্যাক এরকম হয়ে যাবে। আমি তা চাচ্ছি না, আমি চাচ্ছি স্ট্রোকটাকে কালার দিতে। সেক্ষেত্রে আমরা নর্মালি শিফট যদি আমরা এখান থেকে এইখানে ক্লিক করি, তাহলে স্ট্রোকটা উপরে চলে আসবে। এইবার আমরা কালার দিলে স্ট্রোকটাতে কালারটা অ্যাপ্লাই হবে। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এখান থেকে যেটা হচ্ছে, আমার এখানে একটা ব্ল্যাক হোয়াইট আছে, এই হোয়াইটটাকে আমি আসলে চাচ্ছি না। আচ্ছা, আমি এখানে নিয়ে এসে দেখতে সুবিধা হবে আপনাদের। ওকে, তো আমি এখান থেকে একটা রেড কালার নিচ্ছি, রেড কালারটা নিয়ে এটাকে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, দিয়ে লক করে দিচ্ছি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখান থেকে এই হোয়াইট কালারটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে সব কিছু ব্ল্যাক থাকুক। তাহলে হোয়াইট কালারটাকে আমি সিলেক্ট করে কাট করব। এখন আমি এই যে শেপটা আছে, যেহেতু এটার উপর আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, এটাকে সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি যে প্যানেলটা আছে, এখানে এই যে আইকনটা, এটাতে ডাবল ক্লিক করব। এটা এরকম হয়ে যাবে। এটা যখন ব্ল্যাক থাকবে তখন কোনো কিছুই আর দেখা যাবে না। তো আমরা এখান থেকে ক্লিপ যদি ক্লিক করি, এটা ব্ল্যাকটা হোয়াইট হয়ে গেল এবং আমার ডিজাইনটা আবার দেখা যাচ্ছে। তো এইখানে আমি কি করব, এখানে কন্ট্রোল এফ দেব। তো কন্ট্রোল এফ দিলে কিছুই হচ্ছে না, কারণ এটা হোয়াইট, আমরা হোয়াইট কালারটাকে কাট করে নিয়ে আসছি। বাট এই হোয়াইটটাকে যদি আমরা ব্ল্যাক করে দিই, তাহলে দেখেন ওই অংশটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। আমরা যেরকম লেয়ার মাস্কের মধ্যে কোনো কিছু ব্ল্যাক দিয়ে পেইন্ট করলে সেটা হাইড হয়ে যায়, আবার হোয়াইট দিয়ে পেইন্ট করলে সেটা ব্যাক আসে, ট্রান্সপারেন্সিও সেম। আমরা যদি এখানে কোনো কিছুকে ব্ল্যাকে রাখি, তাহলে সেইটা ওই অংশটাকে হাইড করে দেয়।
যেমন মনে হচ্ছে যে এখান থেকে আমরা মুছে দিছি, বাট আমরা কিন্তু মুছে আসলে দেই নাই। আমাদের যদি কখনো প্রয়োজন হয়, ভবিষ্যতে যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা জাস্ট ট্রান্সপারেন্সির মধ্যে আসবো, এই শেপটাকে এখান থেকে সরাই দিলেই এনাফ, আমার ডিজাইনটা আবার যেরকম ছিল সেরকম ব্যাক আসবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যখন ট্রান্সপারেন্সির মধ্যে থাকি তখন আমরা বাইরের কিন্তু কোনো কিছুকে সিলেক্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা, আমি একটু আগের পজিশনে ফিরে যাচ্ছি, যখন কাজ শেষ হয়ে যাবে ট্রান্সপারেন্সি তখন এইখানে আবার ক্লিক করবেন, তাহলে আমরা সারফেস লেয়ারে চলে আসবে, এখান থেকে আমরা সবকিছুকে আবার সিলেক্ট করতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেন ডিজাইনটা, ডিজাইনটা ফাইনাল হয়ে গেল, আমরা এটাকে ক্লায়েন্টকে পাঠাইতে পারি। এখন এটা হচ্ছে নর্মালি আপনারা যে কোনো ডিজাইন নিয়ে যখন কাজ করবেন, দেখেন এটা হচ্ছে ক্লায়েন্টের, আমরা এখান থেকে আনলক করে নিচ্ছি, এটা হচ্ছে ক্লায়েন্টের এক্সাম্পল ছিল। তো এক্সাম্পলটা হচ্ছে এটা, ক্লায়েন্ট একটা আইডিয়া আমাদেরকে দিয়েছে, সেটাকে যখন আমরা সুন্দরভাবে ডিজাইন করলাম তখন সেটা দেখতে কিছুটা এরকম হয়েছে। তো এটা হচ্ছে মূলত কাজ। এখন এইটা যে আপনি এটা যে সে লোগো হিসেবে ইউজ করবে নাকি টি শার্টে ইউজ করবে না কোথায় ইউজ করবে এটা তার ব্যাপার, এটা আমাদের দেখার বিষয় না। তো বিষয় হচ্ছে যে আমরা যদি টুলস এর কাজ জানি তাহলে কিন্তু ডিজাইন কোনো ব্যাপার না। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, যে ডিজাইনই করতে চান না কেন, শুধুমাত্র টুলস এর ব্যবহার জানলে, যে কোন টুলস দিয়ে আমরা কি করতে পারি এটা জানলে, বা এটা জানতে যে আপনার, এটা যে আমি 5টা ভিডিও দেখালাম আপনারা সব জেনে গেলেন, বিষয়টা এরকম না। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, এই ডিজাইনটা আমি করলাম, আপনাদেরকে দেখাইলাম, আপনারা এরকম সিমিলার দেখতে অন্য একটা ডিজাইন করবেন। আপনারা এরকম আইডিয়া নিয়ে এখান থেকে টেক্সট চেঞ্জ করে দিবেন, দিয়ে অন্যরকম ডিজাইন করবেন। এটা ভাইকিং থিমে আছে, আপনারা এটাকে সোলজার থিমে নিয়ে যান, আপনারা এটাকে অন্য যে কোনো থিমে নিয়ে যান, যে নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করবেন। তো মেন কথা হচ্ছে এইটা, আপনাদের টুলস এর কাজ জানলে ডিজাইন শেখা 50% আপনাদের অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা প্রজেক্টে কাজ করব। আসসালামু আলাইকুম।